প্রশাসনিক সেক্টরে আগে সংস্কারটা বেশি প্রয়োজন। দেশ গড়ার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। তারা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছেন, যার কারণে আমাদের দেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে। এনটিভি অনলাইনের বিশেষ আয়োজন তারুণ্যের ভাবনায় সবাইকে স্বাগত। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে সামনে রেখে তরুণ ভোটাররা কি ভাবছেন সেই বিষয়টি জানতে আজ আছি যশোরের অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্ধিয়া নির্বাচনী এলাকা নিয়ে গঠিত সংসদীয় আসন যশোর 4-এ। আজকে আমরা এই অঞ্চলের তরুণদের সাথে কথা বলবো, জানবো তাদের মনোভাব, জানাবো আপনাদের। একজন নতুন ভোটার হিসেবে আমি খুবই আনন্দিত। দেশ গড়ার সুযোগ পেয়ে আমি নিজেকে গর্বিত মনে করছি। আমরা বিগত 16 বছর দেখতে পারছি যে অনেকেই ভোট দিতে পারে না, তাদের ভোট বাতিল হয়েছে। আমি চাই আমার ভোটটা যেন বাতিল না হয়। আমাদের এই যে নির্বাচনটা সামনে আসছে, ডক্টর ইউনূস সরকার যে নির্বাচনটা আনতে চলেছে, আমরা আশাবাদী যে আমরা ভোট দিতে পারবো এবং আমাদের যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিব এবং তার জয় নিশ্চিত করব। তাই আমি নতুন ভোটার হিসেবে আমার অনুভূতি খুবই ভালো এবং আনন্দিত। আমি গর্বিত বোধ করছি যে আমি দেশ গড়ার সুযোগ পেয়েছি। আমার প্রত্যাশা যে তিনি একজন সৎ, নিষ্ঠাবান, একজন ভালো মানুষ হতে হবে এবং তার অবশ্যই শিক্ষাগত যোগ্যতা উচ্চ হতে হবে। কারণ আমরা জানি শিক্ষিত মানুষ ছাড়া একটা সমাজের সংস্কার করা খুবই দুর্বিষহ। বর্তমানে সমাজের রন্ধ্রে রন্ধ্রে, তারপরে প্রতিটা স্থানে দুর্নীতি ঢুকে গিয়েছে। বাংলাদেশ বর্তমান বিশ্বের তুলনায় অনেক পিছিয়ে পড়েছে। এই দুর্নীতিগুলো যদি সংস্কার না করা যায়, বাংলাদেশ বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবে না। এজন্য আমি মনে করি তার এই সকল দিকগুলোকে মনে রেখে সৎ হতে হবে, নিষ্ঠাবান হতে হবে এবং তার মনে প্রাণে এমন আকাঙ্ক্ষা রাখতে হবে যে আমার জনগণ যেন সর্বোপরি সকল মৌলিক চাহিদাগুলো আমার দ্বারা পূরণ করতে পারি আমি, এবং এই সকল চাহিদা যে পূরণ করতে পারবে আমি তাকেই আমাদের জনপ্রতিনিধি এমপি হিসেবে দেখতে চাই। আমি মনে করি যে আপনাদের এবারে নির্বাচনটা সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং উৎসবমুখর পরিবেশে এটা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন দেশের জনগণ দীর্ঘ 17 বছর ধরে কোনো ভোট থেকে নামে ভোট হয়েছে কিন্তু কেউ ভোট দিতে পারে নাই, কেন্দ্রে যাইতে পারে নাই। এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার প্লাস নির্বাচন কমিশন, এনারা ঐক্যবদ্ধ হয়েছে যে কীভাবে ভোটটা সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিচালনা করা যায়, দেশের জনগণের তাদের পূর্ব যে অধিকার ভোট কেন্দ্র তা থেকে ফিরে আনা যায়। অতএব আমি মনে করছি যে বর্তমান যে ভোটটা হবে এটা উৎসবমুখর এবং নিরপেক্ষ এবং সুষ্ঠু হবে। যিনি এমপি নির্বাচিত হবেন তার কাছে আমাদের অনেক প্রত্যাশা বাঘারপাড়া উপজেলার মানুষের। বাঘারপাড়া একটি অবহেলিত উপজেলা হিসাবে অনেক সমস্যা রয়েছে। আমাদের সমস্যাগুলো, একটা মেডিকেল হাসপাতাল আছে, আমাদের সেখানে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। অনেক মানুষ একটা হাসপাতাল, অনেক স্বাস্থ্যসেবা পায় না। এছাড়া আমাদের কৃষির অনেক সমস্যা, যেগুলো রাস্তাঘাট অনুন্নয়নের কারণে আমাদের পণ্যগুলো সরাসরি পাইকারি পর্যায়ে পৌঁছানো সম্ভব হয় না। আমাদের বিশেষ সমস্যা রয়েছে বেকার সমস্যা। আমাদের বেকাররা কোনো মিল কল কারখানা না থাকায় তারা অধিকাংশ বেকার এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হচ্ছে, মাদকাসক্ত হচ্ছে। যিনি এমপি নির্বাচিত হবেন তার কাছে আমাদের এগুলো প্রত্যাশা, তিনি যেন এগুলো সমস্যার সমাধান করেন। এছাড়া প্রশাসনের কাছেও আমাদের অনেক প্রত্যাশা, সরকার উপজেলাওয়ারি যে বরাদ্দ দেয় সেই বরাদ্দগুলো যেন নিশ্চিত করা হয় এবং বাঘারপাড়ার মানুষের উন্নয়নে সেগুলো ব্যয় করা হয়। আমাদের যিনি এমপি নির্বাচিত হবেন সামগ্রিকভাবে তার কাছে অনেক প্রত্যাশা, তিনি যেন আমাদের এই উপজেলার এই সমস্যাগুলো সমাধান করেন। আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে দেখেছি 71-এর পর থেকেই বাংলাদেশে যে বা যারাই ক্ষমতা এসেছেন তারা পররাষ্ট্রনীতির ক্ষেত্রে একটি নতজানু পররাষ্ট্রনীতি অবলম্বন করেছেন, যার কারণে আমাদের দেশের স্বার্থ বিঘ্নিত হয়েছে, জাতি গোষ্ঠী তারা বিভিন্নভাবে শোষিত হয়েছে। তো আমরা চাই যে এমন একটি পররাষ্ট্রনীতি আমাদের রচনা করা হোক যা আমাদের দেশের স্বার্থ সংশ্লিষ্ট থাকবে। বিশেষ করে ফ্যাসিস্ট সরকার তারা যে ভারতকে প্রাধান্য দিয়ে একটি পররাষ্ট্রনীতি অবলম্বন করেছিল বা রচনা করেছিল এবং সেটা বাস্তবায়নের তারা চেষ্টা করেছিল, যার কারণে কিন্তু 24-এর গণ অভ্যুত্থান ভারত বিরোধী মনোভাব নিয়ে বাংলাদেশে শুরু হয়েছে। তো আমরা চাই এমন আর কোনো পরিস্থিতি বাংলাদেশে যেন না আসে যে আবারও যদি কেউ আমেরিকা হোক বা বিভিন্ন দেশ হোক, কোনো দেশের রাষ্ট্রনীতিকে তাদেরকে প্রাধান্য দিয়ে বাংলাদেশে পররাষ্ট্রনীতি রচনা করে, তাহলে অবশ্যই জাতি আবারও ফুসলে উঠবে এবং বাংলাদেশে আবারও ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমরা চাই
একটি সাম্যতা এবং ন্যায্যতার ভিত্তিতে, এবং শেষ কথা আমার এটাই যে সাম্যতা এবং ন্যায্যতার ভিত্তিতে যেন একটু পররাষ্ট্রনীতি রচনা করা হয়, এবং সেই ভিত্তিতে যদি আমরা দেশ পরিচালনা করতে পারি আশা করি আমাদের ভালো হবে এবং দেশের মানুষ এতে সন্তুষ্ট থাকবে বলে আশা রাখি। রাষ্ট্রের একটি সচেতন নাগরিক হিসেবে আমার মনে হয় রাষ্ট্রের প্রশাসনিক সেক্টরে আগে সংস্কারটা বেশি প্রয়োজন। কারণ প্রশাসনিক সেক্টর হচ্ছে এমন একটি সেক্টর যেখানে মানুষ বেশি নির্ভর করে থাকে, আমাদের দেশের জনগণটা বেশি নির্ভর করে থাকে এই সেক্টরের উপর। আর এই সেক্টরে যদি সংস্করণ হয় তাহলে অটোমেটিক অন্যান্য যে সেক্টর আছে সেখানে সংস্কার হয়ে যাবে। তো এখন দেখেন, বাংলাদেশ হচ্ছে একটি দুর্নীতিগ্রস্ত দেশ। এদেশে সর্ব সেক্টরেই দুর্নীতি দমন করার জন্য আমার কেন্দ্রবিন্দু হিসেবে প্রশাসনিক সেক্টরকে আমার মনে হয়। তাই আপনি যদি প্রশাসনিক সেক্টরেই সংস্কার করতে পারেন সর্বপ্রথমে, তাহলে দেশ থেকে দুর্নীতি দমন করা খুবই সহজ হয়ে যাবে। ফ্যাসিজমের যে পরাজয়টি হয়েছে এটি কিন্তু সম্পূর্ণভাবেই সম্ভব হয়েছে বাংলাদেশের তরুণ প্রজন্ম এবং শিক্ষার্থীদের জন্য। এই আন্দোলনটা দীর্ঘদিন অনেক রাজনৈতিক দল এই আন্দোলন করে সরকারকে হটানোর চেষ্টা করেছে, কিন্তু বরাবরই ব্যর্থ হয়েছে। কিন্তু যখন এদেশের সাধারণ শিক্ষার্থী রাজপথে নেমেছে, মাঠে নেমে এই স্বৈরাচারের বিপক্ষে দাঁড়িয়েছে, তখনই কিন্তু এই 5 আগস্টের বিজয়টা আমাদের অর্জন হয়েছে। এটা একটা অনেক বড় প্রাপ্তি বাংলাদেশের মানুষের জন্য। এই কারণে আমি বলতে চাই যে এই জুলাই আগস্টে আমাদের যে শিক্ষার্থী বা যারা জীবন দিয়েছে রাজপথে, জুলাই আগস্টে নিজের জীবনের ঝুঁকি নিয়ে যারা মাঠে ছিল এবং নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদেরকে অবশ্যই এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে তাদেরকে অবশ্যই একটা উপযুক্ত উপহার বলা যায় না, তাদের কাজের যে স্বীকৃতি, সম্মাননা, এটা দেওয়া উচিত। যারা জুলাই আগস্টের আন্দোলনে যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসার ব্যবস্থা করার পাশাপাশি তাদের পরিবারের খোঁজখবরও রাখা উচিত, এবং যারা এই জুলাই আগস্টে জীবন দিয়েছেন তাদেরকে আমাদের আজীবন যেন স্মরণ করতে পারি, আমরা বাংলাদেশের মানুষ যেন তাদের মনে রাখতে পারি সেটার ব্যবস্থা করা, এবং তাদের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা, অথবা আহত এবং নিহতদের পরিবারে যদি কেউ চাকরি করার মতো সামর্থ্য থেকে থাকে এই সরকারের পক্ষ থেকে তাদের যদি একটু সরকারি চাকরির ব্যবস্থা করা হয়, সেটা আমার দৃষ্টিতে খারাপ হয় না, সেটাই ভালো হয়। মহান আল্লাহ তাআলা যদি আমাকে এমপি হওয়ার সুযোগ দিত, তো আমি প্রথমেই আমাদের অভয়নগর উপজেলার যে ভবদয় মানুষের যে দুর্ভোগ পানির অবস্থা, পানি যে সমস্যা দূরীভূতকরণ করতাম, এবং অবশ্যই পানির সমস্যা থেকে আমার ভবদয়ের মানুষকে আমি রক্ষা করতাম, তাদেরকে একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতাম, এবং পরবর্তীতে পরপরই আমার অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 50 শয্যা থেকে 100 শয্যায় পরিণত করতাম। কারণ আমি দেখেছি অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মানুষেরা রুগীরা খুবই কষ্ট পায়, নিচে থাকে, সে ঠিকভাবে স্বাস্থ্যসেবা পায় না, এবং আমি তাদেরকে অবশ্যই 100 শয্যা বিশিষ্ট করে তাদেরকে একটা পরিপূর্ণ সেবার সুযোগ প্রদান করতাম। এবং বিশেষ করে যেহেতু আমাদের অভয়নগর নওপলা একটি শিল্প বন্দর নগরী, এখানে যারা ব্যবসায়ীরা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, এবং আমি সেই পরিবেশটাই এখানে আয়োজন করতাম। আর আমাদের নওপলা নদী, আমাদের ভৈরব নদী আমাদের গর্ব, এই নওপলা নদীর যে সমস্যা দূরীভূতকরণ করতাম, এবং আমাদের অভয়নগর উপজেলা যে স্কুল কলেজ মাদ্রাসা আছে এগুলো উন্নত করতাম। বিশেষ করে অভয়নগর যে রাস্তাঘাট, আমি দেখেছি আমাদের অভয়নগর উপজেলায় অনেক ইউনিয়ন রাস্তাঘাট খুবই সমস্যা, উঁচু নিচে, গাড়ি চলতে পারে না, ভ্যান উল্টে যায়, এবং এইগুলো আমি মেরামত করতাম। মেরামত করে আমাদের অভয়নগর উপজেলার মানুষকে আমি একটা সুন্দর এবং স্বাভাবিক জীবন উপহার দিতাম। দর্শক, এতক্ষণ ধরে শুনছিলেন যশোরের অভয়নগর, বাঘারপাড়া ও বসুন্দিয়া নির্বাচনী এলাকা নিয়ে গঠিত সংসদীয় আসন যশোর 4-এর তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন আগামী দিনে রাষ্ট্র গঠনে সহায়ক ভূমিকা পালন করবে, এমনটি প্রত্যাশা সকলের। তৌহিদ হাসান ওসামা, NTV অনলাইন, যশোর।